অ্যাজ এ হোল অ্যাপ্রোচ বলি। বিফোর দ্য ট্রিটমেন্ট পার্ট, মানে ডাইরেক্টলি থেরাপির পার্টের আগে অবধি যেভাবে আমরা পেশেন্টটাকে ভাবি ইন টার্মস অফ হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাডভাইস, সেইটাকে আমরা অ্যাপ্রোচ বলি। তো যখন তোমাদের বলা হবে যে প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্রোচ, তোমাদের একটা ক্লিনিক্যাল সিনারি দিয়ে দেওয়া হবে, এটা পরীক্ষার হলে হরহামেশাই থাকে। তোমাদের যে লং কোশ্চেনগুলো থাকে 15 নম্বরে থাকবে বা 10 নম্বরে থাকবে, সেখানে আমরা একটা ক্লিনিক্যাল কেস দিয়ে দিই, তারপরে বলি যে এই পেশেন্টটাকে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে। তো আজকের ক্লাসটা একটু বাই ডাইরেকশনাল হবে, মানে আমি ক্লিনিক্যাল কেস অল্প অল্প করে বলবো, সেই অনুযায়ী তোমরা বলবে এবং আমি সেটাকে কারেক্ট করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা কেসটা লেখো খাতায়, ঠিক আছে? তো কেস 1 আমি ইম্পর্টেন্ট নোটেবল পয়েন্টগুলো খালি এখানে মেনশন করছি, ঠিক আছে, যে পয়েন্টগুলো আমাদের অ্যাপ্রোচ বানাতে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, 32 years old male with known history of alcohol dependence presented with severe epigastric abdominal pain for 6 hours, ঠিক আছে? প্রেজেন্টেশন হলো for 6 hours, এই মোচার আছে কিছু? হ্যাঁ, it was also associated with vomiting, multiple episodes, non-blush, non-blood stained, on examination temperature was 39 degree Celsius. জাস্ট এটুকু আমরা ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? নাও বেসড অন দিস প্রেজেন্টেশন, এটাকে আমরা বলি প্রেজেন্টেশন, পেশেন্ট কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে, হোয়াট আর দ্য পসিবল ডিডি। আমরা প্রত্যেকটা স্টেজের একটার পর একটা আমরা ডিডি বানাতে থাকবো। সব থেকে প্রথমে যে ডিফারেন্সিয়াল, ডিডি মানে কি? ইট ইজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, না? দ্যাট মিন্স হোয়াট আর দ্য পসিবল causes that may cause this kind of scenario, ঠিক আছে? তাহলে এখন আমরা যেহেতু জাস্ট হিস্ট্রি নিয়েছি, সেক্ষেত্রে এইরকম প্রেজেন্টেশনে যা যা ডিজিজ এন্টিটি থাকবে সবগুলো আমরা এদিকে লিখবো, ঠিক আছে? সবগুলো আমরা এদিকে লিখবো। ইন এক্সাম হল সবগুলো তোমাদের মাথায় থাকবে, ওয়ান বাই ওয়ান, ইন সিকোয়েন্স অফ পসিবিলিটি, প্রবাবিলিটি, যেটা যত বেশি প্রবাবল মনে হবে সেটা উপরের দিকে দিবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের লেখার নিয়মই হলো তাই। আজকে যেটা শিখছো এটা সারা জীবন কাজে লাগবে। তোমাদের এমডি এক্সাম, ডিএম এক্সাম, সব জায়গাতে, এমসিএইচ এক্সাম, সব জায়গাতে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এভাবে লিখতে হয়। যেটা পসিবিলিটি, যেটার প্রবাবিলিটি তত বেশি, সেটা আমরা তত বেশি উপরে রাখবো, ঠিক আছে? এবং যত আমরা সামনের দিকে এগোবো, আমরা জাস্ট ভাইটাল এক্সামিনেশনে একটা পয়েন্ট মেনশন করেছি, এরপরে আরো ধরো নাও, হার্ট রেট ইজ 100 beats per minute, blood pressure 108/70,
ইনিশিয়াল ইভ্যালুয়েশনে আমরা এইটুকু ইনফরমেশন রাখছি। নাও ইন দিস ক্লিনিক্যাল ভিজিট হোয়াট আর দ্য পসিবল কন্ডিশন, সব থেকে প্রথমে কি কি রাখবো বলো? নাম্বার 1 বলো, একে একে বলো, তুমি বলো। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ইয়েস। এনিথিং এলস? অ্যালকোহলিক লিভার ডিজিজ একটু স্পেসিফাই করতে হবে ম্যাডাম, কারণ অ্যালকোহলিক লিভার ডিজিজের অনেক বড় স্পেকট্রাম থাকে, ঠিক আছে? অ্যালকোহলিক লিভার ডিজিজ ক্রনিকই প্রেজেন্ট করতে পারে, অ্যাকিউট প্রেজেন্ট করতে পারে। লিভার ডিজিজের এন্টিটি কি? তুমি জাস্ট যদি স্টিয়াটোহেপাটাইটিস বলো অ্যালকোহলিক, তাহলে কিন্তু পেশেন্ট এভাবে প্রেজেন্ট করবে, রাইট আপার কোয়াড্রান্ট পেন নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে? তাহলে আর কি কি হতে পারে? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন একটা পয়েন্ট হতে পারে। ইট ইজ আ সিনড্রোম, ইট মাইট বি ডিউ টু সাম কজ, আমরা কজটা জানি না, কিন্তু একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। আর ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস এ টিপিক্যালি ভমিটিং অ্যাসোসিয়েটেড থাকে না, ঠিক আছে? আমরা যখন মাথায় সাজাবো তখন যেগুলো আমরা অলরেডি বাই ক্লিনিক্যাল রিজনিং রুল আউট করতে পারবো সেগুলো রুল আউট করে নেবো, সেগুলো আমরা লিখবো না, ঠিক আছে? এখানে আমি যেগুলো হাইলাইট করতে হবে সেগুলো আমি লিখে দিয়েছি। তাহলে 32 ইয়ার ওল্ড মানে ইয়াং মেল অ্যালকোহল ডিপেন্ডেন্স আছে। প্রত্যেকটা ইনফরমেশন আমরা যখন এক্সামিনেশনে দিই বা তোমরা যখন হিস্ট্রি নিয়ে পেশেন্টকে পিক করো, প্রত্যেক ইনফরমেশনে আলাদা আলাদা ভ্যালু আছে, এগুলো আমরা হাইলাইট করে দিতে চাইছি বেশি। known history of alcohol dependence, severe epigastric abdominal pain for 6 hours. 6 hours কেন? পেশেন্ট ম্যাক্সিমাম হয়তো 6 ঘন্টা টলারেট করতে পেরেছে, আর থাকা যাচ্ছে না। তার মধ্যে কি কি খেয়েছে? ও গ্যাসের ওষুধ খেয়েছে, তারপরে জেলুসিল খেয়েছে, ডাইজিন খেয়েছে, ঠিক আছে, আরো অনেক কিছু খেয়েছে। গ্যাস্ট্রিক পেইন হচ্ছে। এপিগ্যাস্ট্রিক পেইনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি? এক নম্বর অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ভেরি গুড। তাহলে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আমরা একটা কোন একটা জায়গাতে রাখছি, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ভেরি গুড। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হলে পেশেন্টের এপিগ্যাস্ট্রিক পেইন হবে এবং সামটাইমস ইট ক্যান বি সিভিয়ার, ইট মাইট বি সিভিয়ার, এবং তার সাথে পেশেন্টের ভমিটিং থাকতে পারে। আচ্ছা, আর হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ, ভেরি গুড, ডেফিনেটলি, কেন হতে পারে না, পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। আর গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, দেখো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে ইউজুয়ালি বার্নিং সেনসেশন হয়, কিন্তু সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন হয় না। যে কারণে এপিগ্যাস্ট্রিক পেন হতে পারে সেটা অলরেডি দুজন বলে দিয়েছে, আইদার ইট মাইট বি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, তার সাথে জিআইডি অ্যাসোসিয়েটেড থাকতে পারে, বা পেপটিক আলসার ডিজিজ, এটা ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড। তাহলে এই দুটো অলরেডি বলা হয়ে গেছে। আর কিছু মাথায় আসছে? অ্যালকোহলের সঙ্গে অ্যাসোসিয়েশন আছে, ভেরি গুড, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু কিপ ইন first differential diagnosis, acute pancreatitis, ঠিক। number 2 acute gastritis, peptic ulcer disease, hepatitis, আর hepatitis হতে পারে toxic food poisoning might be, but epigastric typically হওয়ার থেকে হতে পারে, ঠিক আছে। যদি করোসিভ পয়জনিং হয় তাহলে হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে সাম ফর্ম অফ, দ্যাট ইজ অলসো সাম ফর্ম অফ গ্যাস্ট্রাইটিস, তাই না? অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ডিউ টু এনি কজ, ঠিক আছে, হতে পারে। আর কিছু? cholecystitis, yes, definitely we have to consider cholecystitis, acute আর কিছু না, ডিসপ্লেজিয়া হবে না। আর কিছু? ডিসপ্লেজিয়াতে কেন আমাদের এপিগ্যাস্ট্রিক পেন হবে কেন? ডিসপ্লেজিয়া মানে তো গলা গিলতে অসুবিধা হওয়া, তাই না? আর কিছু? এনিথিং এলস? ধরো না বয়স 32, আমাদের এখন ইন্ডিয়াতে মাইকোয়ার্ডিয়াল ইনফেকশনের এজটা আগে আস্তে আস্তে আগিয়ে আসছে। 33 অহরহ 27 ইয়ার ওল্ড ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসছে, 27 বছর বয়স মাত্র, ঠিক আছে। তোমার আমার মাঝামাঝি বয়সও এখন লোকের হার্ট অ্যাটাক করছে, এবং ইট ইজ প্রেডিক্টেড, এপিডেমিওলজিস্টরা প্রেডিক্ট করে ফেলেছিলেন যে আমাদের ইন্ডিয়াতে ইয়াং এমআই রাইজ করবে, তো রাইজ করছে, অলরেডি আমরা সেই স্টেজে চলে এসেছি। তাহলে ডেফিনেটলি উই হ্যাভ টু কিপ acute myocardial infarction as an important differential diagnosis. So these are the few, তাহলে আমাদের 6খানা differential diagnosis হলো। Few important diagnosis we have to consider if some patient present like this, ঠিক আছে। আচ্ছা, এবারে ইনভেরিয়েবলি যখনই আমরা পেশেন্টকে অ্যাডমিট করি, কিছু রুটিন ব্লাড ইনভেস্টিগেশনস আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি। রুটিন ব্লাড ইনভেস্টিগেশনস এর মধ্যে ইউজুয়ালি কমপ্লিট ব্লাড কাউন্ট থাকে,
লিভার ফাংশন টেস্ট থাকে, কিডনি ফাংশন টেস্ট থাকে, সেরাম ইলেকট্রোলাইটস থাকে, একটা এক্সরে থাকে, একটা ইউরিন আরএম থাকে, রুটিন মাইক্রোস্কোপি থাকে, মোটামুটি ভাবে এইটা থাকে। তার সঙ্গে সঙ্গে আমরা বেসড অন অ্যাজাম্পশন কিছু স্পেশাল ইনভেস্টিগেশনস দিই। সেই স্পেশাল ইনভেস্টিগেশনস কি দিতে পারি? লিভার ফাংশন টেস্ট অলরেডি রুটিন ব্লাডের মধ্যে চলে এসেছে। সেরাম অ্যামাইলেজ, আচ্ছা ধরে নাও পেশেন্ট খুব গরিব, পেশেন্টের রুটিন ব্লাড, আমাদের হসপিটালের কথাই ভাবো, পেশেন্ট রুটিন ব্লাড আমরা সব ফ্রিতে করাচ্ছি, কিন্তু স্পেশাল টেস্টগুলো আমরা ফ্রিতে করতে পারছি না, আমরা অ্যাফোর্ড করতে পারছি না। সেক্ষেত্রে সেরাম অ্যামাইলেজ আর লাইপেজ দুটো অপশন আছে, আমরা কোনটা করব? লাইপেজ, বিকজ লাইপেজ ইজ মোর স্পেসিফিক অফ প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটিক টিস্যুতে লাইপেজ বেশি স্পেসিফিক্যালি থাকে। অ্যামাইলেজ আর কোথায় থাকে এটা ডিসকাশন হবে বলেছি, ক্লিনিক্যাল কেস ডিসকাশন, এসডিডি এর মানে হলো তাই, তোমরা বেশি বলবে আমি কম বলবো। স্যালাইভারি অ্যামাইলেজ, আমাদের ব্লাডে যে অ্যামাইলেজ থাকে বা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে যে অ্যামাইলেজ থাকে তার সিংহভাগ কোথা থেকে তৈরি হয়? অপশন এ স্যালাইভারি, অপশন বি প্যানক্রিয়াস, অপশন সি স্টোমাক, অপশন ডি ইন্টেস্টাইন। No, it is salivary amylase, এটা ভুললে চলবে না, ঠিক আছে? বেসিক্যালি আমাদের হোল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের যে কোনো জায়গাতে যদি কোনো প্রদাহ হয়, যদি কোথাও কোনো ঝামেলা লাগে, তাহলে ইনভেরিয়েবলি অ্যামাইলেজ বাড়বে। বি ইট ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, বি ইট ইসোফেজিয়াল রাপচার, বি ইট অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, বি ইট প্যানক্রিয়াটাইটিস, যে কোনো জায়গাতে যখনই কোনো কিছু ভুল হবে সঙ্গে সঙ্গে অ্যামাইলেজ বাড়বে। So it is very non-specific. If it is elevated, it might indicate anything starting from esophagus to anus, right? It is like that. তো সেক্ষেত্রে আমরা যখন কোনো পেশেন্টের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সাসপেক্ট করছি, তাহলে অবভিয়াসলি আমরা যদি একটাই টেস্ট আমাদেরকে করতে আমাদের অপশন থাকে, তাহলে আমরা কোনটা করব? লাইপেজ করব। ইন জেনারেল আমরা দুটো একসাথে অ্যাডভাইস করে দিই রিফ্লেক্সলি, বাট ইট ইজ বেটার টু অ্যাডভাইস সেরাম লাইপেজ। ওকে, তাহলে আমরা সেরাম লাইপেজ করেছি। আচ্ছা, রুটিন ব্লাডে কি পাওয়া গেছে? রুটিন ব্লাডে সেরকম নোটেবল যেগুলো পাওয়া গেছে সেগুলোই আমি বলছি, যেগুলো নোটেবল নয় সেগুলো আমি মেনশন করছি না। নোটেবল যেটা পাওয়া গেছে টোটাল লিউকোসাইট কাউন্ট, টিএলসি পাওয়া গেছে 14,800। লেখো, টিএলসি পাওয়া গেছে 14,800। এই পয়েন্টটা দিয়ে আমরা কি কোনো কিছু রুল আউট করতে পারছি যে যার টিএলসি 14,800, ইট ইজ ভেরি মাইল্ড লিউকোসাইটোসিস, ইট ক্যান হ্যাপেন ইন এনি আইটিস, গ্যাস্ট্রাইটিসে, প্যানক্রিয়াটিসে, পিউডিতে, কোলিসিস্টাইটিস, হেপাটাইটিসের সমস্ত জায়গাতেই টিএলসি বাড়তে পারে। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, তাহলে ইট ইন্ডিকেটস আইটিস, অ্যাট লিস্ট ইট ইজ নট সামথিং ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম আমরা কোনো অর্গানিক কোনো ফাইন্ডিং পাবো না, তাহলে ইট ব্ল্যাটেন্টলি এক্সক্লুডস ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম অ্যাকিউট এপিগ্যাস্ট্রিক পেন, অ্যাকিউট ইউজুয়ালি আসে না, এটা মোর দ্যান 3 months এপিগ্যাস্ট্রিক পেন, ইউজুয়ালি মোর কমনলি লোয়ার অ্যাবডোমিনাল পেন হয়, নট এপিগ্যাস্ট্রিক পেন, সেটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে স্টুল পাসিং এর সাথে, ডেফিকেশনের সাথে বা বাউল মুভমেন্টের সাথে এই অ্যাবডোমিনাল পেনটার একটা ইম্পর্টেন্ট রিলেশন থাকবে। সেটা বাড়াও হতে পারে, স্টুল পাস করার পর ব্যথাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলিভ হয় বা কোনো কোনো ক্ষেত্রে বাড়ে। টিপিক্যালি ইরিটেবল বাউল সিনড্রোম যেটা, সেটাতে এরকম ফিচার্স হয়। আইবিএস পড়ানো হয়েছে? ওকে, ঠিক আছে, পড়বো, ডেফিনেটলি পড়বে। তো সেক্ষেত্রে ইরিটেবল বাউল সিনড্রোম অসুখটা এরকম যে আমরা কোনো অর্গানিক প্যাথোলজি সেই অর্থে পাচ্ছি না খালি চোখে, বা রুটিন ইনভেস্টিগেশনস করে মাইক্রোস্কোপিক লেভেলে এখন বলছে যে হয়তো কিছু চেঞ্জেস থাকে, কিন্তু ইউজুয়ালি পাই না, অথচ পেশেন্টের সিমটমস হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম এখানে রুল আউট করে দিতে পারছি। দ্বিতীয় কথা, ইরিটেবল বাউল সিনড্রোমে কখনো ভমিটিং হয় না, নজিয়া হয়। পেশেন্টের আর্লি মর্নিং নজিয়া হয়। নজিয়া আর ভমিটিং এর মধ্যে তফাৎ কি? It is a feeling. It is the discomforting feeling, right? যেটা ভমিটিং এর আগে অনেক সময় আসে, নজিয়া হয় কিন্তু ভমিটিং হয় না। তাহলে আইবিএস আমরা ওই কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে রাখছি না, ঠিক আছে? আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট ফাইন্ডিং পেয়েছি আমরা পেয়েছি এএসটি 65, এএলটি 70, এএলপি 180, তার সাথে পেয়েছি সেরাম লাইপেজ
1140, ঠিক আছে? আচ্ছা, সিপিকে এমবি নর্মাল, এখানে কোনো অসুবিধা পাওয়া যায়নি। তার সাথে পেয়েছি ইউএসজি হোল অ্যাবডোমেন, নো অবভিয়াস অ্যাবনর্মালিটি ডিটেক্টেড আদার দ্যান জিবি স্লাজ, গল ব্লাডার স্লাজ, SLUDGE, গল ব্লাডার স্লাজ। স্লাজ মিনস মাইক্রোলিথিয়াসিস। যখন আমরা আল্ট্রাসাউন্ড করি, আল্ট্রাসাউন্ডে যদি স্টোনের সাইজটা 3 মিলিমিটারের কম হয়, তাহলে তারা অ্যাকোস্টিক শ্যাডোটা তৈরি করতে পারেন। অ্যাকোস্টিক শ্যাডো কিছুই না, লাইট ফেললে যে ছায়াটা তৈরি হয় সেই শ্যাডোটা আমরা পাই না। যদি স্টোনের সাইজ 3 মিলিমিটারের কম হয়, তখন সেটাকে আমরা বলি মাইক্রোলিথি বা স্লাজ, জিবি স্লাজ। তাহলে আল্ট্রাসাউন্ডে আর কোনো কিছু সেরকম পাওয়া যায়নি এক্সেপ্ট জিবি স্লাজ, ঠিক আছে? এবার আমরা কি কি ভাববো? প্রথম কথা হলো, ইজ ইট হেপাটাইটিস? Is it hepatitis? No, because AST ALT অতটা এলিভেট করেনি, জাস্ট ইট ইজ মাইনর এলিভেশন। Until and unless it is 2 times or 3 times the upper normal limit, upper normal limit আমাদের এখানকার ল্যাবে ধরে নাও 35, তাহলে আমি বলেছি কত? একটা 70 বলেছি আর একটা বলেছি, আর যেটা AST সেটা আরেকটু বেশি 45 বা 50, দুটোই twice upper normal লিমিটের কম। So it is very minimal inflammation and that can be seen in any type of inflammation. It is very non specific. তাহলে সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস ভাবছি না। তাহলে হেপাটাইটিস আমরা এখন অবধি যে ব্লাড ইনভেস্টিগেশন গুলো পেয়েছি, সেখান থেকে হেপাটাইটিসটা রুল আউট করে দিতে পেরেছি। আর একটা কারণ হেপাটাইটিসটা রুল আউট করে দেবো, যদি পেশেন্টের আমরা আল্ট্রাসাউন্ড করি, তাহলে আল্ট্রাসাউন্ডে হেপাটাইটিসে একটু ইকুইজেনিসিটি সেটা একটু বেশি সাদা সাদা লাগবে, তাহলে ইট উইল শো ইনক্রিজড ইকুইজেনিসিটি অর ইট ক্যান শো হেপাটোমেগালি, রাইট? সেটা আমরা রুল আউট করলাম। আল্ট্রাসাউন্ডে কোনো, দেখো, গল ব্লাডারে পাথর থাকা, দ্যাট ইজ লিথিয়াসিস, কোলিলিথিয়াসিস and cholecystitis is two different entity, right? Cholecystitis can prone a patient to undergo cholecystitis. যদি স্টোন থাকে তাহলে সেখান থেকে ঘষা লেগে ইনফেকশন হয়ে আইটিস হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, কিন্তু কারো স্টোন আছে তার মানে যে তার cholecystitis আছে সেটা নয়। কিভাবে দেখবো? যদি পেরিকোলিসিস্টাইটিক রিজনে ফ্লুইড অ্যাকুমুলেট করে, ইডিমা হয়, বা যে গল ব্লাডারের যে লুমেনটা, গল ব্লাডারের যে ওয়ালটা, সে ওয়ালটা যদি থিকেন্ড হয়, তখন আমরা বলবো তার কোলিসিস্টাইটিস হয়েছে। আমরা জেনারেল এক্সামিনেশনে কোনো কিছু মেনশন করিনি যে ম্যাকমার্নিস পয়েন্টেড টেন্ডেন্স আছে বা ইন্সপিরেটরি ক্যাচ, এরকম কোনো টাইপ মেনশন করিনি। তাহলে এক্সামিনার বা ভাইভাতে তোমার যে পরীক্ষা নিচ্ছেন বা পেশেন্ট সেরকম কিছু ইন্ডিকেট করছে না যেটাতে এটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস মনে হয়, তাহলে আমরা সেটাকেও রুল আউট করে দিলাম। ঠিক বোঝা গেল? ওয়ান বাই ওয়ান রুল আউট হচ্ছে। আচ্ছা, এরপরে পেশেন্টের ইসিজি রুটিন ব্লাড ইনভেস্টিগেশন করা হয়েছে। ইসিজিতে পাওয়া গেছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, নো এসটিটি চেঞ্জেস। তাহলে যেহেতু এসটিটি চেঞ্জেস পাওয়া যায়নি, তাহলে ইট ইজ নট মাইকোয়ার্ডিয়াল ইনফার্কশন, কারণ ইসিজি চেঞ্জেস আসতে 10 মিনিটস 15 মিনিটস লাগে। তো 6 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও কোনো ইসিজিতে চেঞ্জ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো পেশেন্টের সিপিকে এমবি ইউজুয়ালি এলিভেট করতে 4 থেকে 6 ঘন্টা লাগে, তারপর আমরা সিপিকে এমবি রিপোর্ট ট্রেস করছি, দ্যাট ইজ নর্মাল। সো ইট ইজ নট a myocardial infarction. There is no obvious radiation. যে পেশেন্ট হিস্ট্রিতে বলা হয় না যে এক্সারশনাল পেন হচ্ছে এরকম কিছু। আর ইউজুয়ালি myocardial infarction at least in this age epigastric pain নিয়ে প্রেজেন্ট করেন। ইন elderly or in diabetic patient epigastric pain নিয়ে এভাবে প্রেজেন্ট করতে পারে, কিন্তু ইয়াং পেশেন্টের ক্ষেত্রে epigastric pain নিয়ে এমআই খুব রেয়ারলি প্রেজেন্ট করে, করেই নাই বলতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের এমআইও রুল আউট হয়ে গেল, ঠিক আছে? তা এখন অবধি যে আমরা 3টে ডিজিজে আটকে আছি, একটা হলো অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, একটা হলো অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, একটা হলো পেপটিক আলসার ডিজিজ। সেরকম অ্যামাইলোজি এই পেশেন্টের সে 1400 ছিল, 1400 অ্যামাইলোজও বেশি ছিল, ধরে নাও অ্যামাইলোজি বেশি ছিল। তাহলে অ্যামাইলেজ ক্যান বি এলিভেটেড ইন অল দিস কন্ডিশনস, রাইট? মাইনর এলিভেশন হয় ইউজুয়ালি, কিন্তু যদি পেপটিক আলসার ডিজিজ হয় বা পারফোরেশন হয় তাহলে কিন্তু মেজর এলিভেশনও হতে পারে। গ্যাস্ট্রাইটিসে অনেক সময় 800 900 এরকম এলিভেটেড করে যেতে পারে অ্যামাইলেজ। তো সেক্ষেত্রে আমরা খালি অ্যামাইলেজ দিয়ে এগুলোকে রুল আউট করতে পারছি না। একটা মাত্র ফাইন্ডিং যেটা আমাদের পিন পয়েন্ট করে দিচ্ছে ডায়াগনোসিসটা, সেটা হলো গিয়ে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। ঠিক? আর কি কি ইম্পর্টেন্ট সাপোর্টিং ফাইন্ডিং আছে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ না হওয়ার কারণে? সেটা হলো গিয়ে যদি পারফোরেশন হতো বা ব্লিডিং হতো, তাহলে পেশেন্টের হেমাটোমেসিস হতো, ভমিটিং এর কোনো
ব্লাড স্টেন পাওয়া যায়নি, ভমিটিং এ যদি কোনো ব্লাড স্টেন না পাওয়া যায় তাহলে ইট ইজ লেস লাইকলি টু বি এ কেস অফ পেপটিক আলসার ডিজিজ উইথ পারফোরেশন, রাইট। হেমাটোমেসিস, তাছাড়া ম্যালেনের কোনো হিস্ট্রি দেওয়া হয়নি। পেনের যে ক্যারেক্টার্স সেটাও সিভিয়ার এপিগ্যাস্ট্রিক এখানেও হতে পারে ডেফিনেটলি, কিন্তু ইউজুয়ালি ওটা ব্যাকে রেফার করে। তো মোটামুটি ভাবে টিল দিস টাইম পিরিয়ড আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস হলো ইট ইজ এ কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, এরপরে আসল খেলাতে আসছি। তোমরা ফাইনাল এমবি হয়ে গেছো, আর জাস্ট কিছুদিন পরে তোমরা ডক্টর হয়ে যাবে এবং পেশেন্ট ম্যানেজ করতে লাগবে, তাই না? জাস্ট कुछ महीना का बात है ना, তারপরে তোমরা পেশেন্ট ট্রিটমেন্ট করবে। ইট ইজ সাচ এ নাইস ফিলিং, ঠিক আছে? ডেফিনেটলি এটা একটা ব্লেসড প্রফেশন, যতই ডক্টর বাড়ুক এটা কেউ ডিনাই করতে পারবে না। ভালো ডক্টর হলে অবশ্যই সবসময় নিজেকে ব্লেসড মনে হবে। যাই হোক, তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমাদের মোটামুটি একটা প্রভিশনাল ডায়াগনোসিস আমরা দাঁড় করিয়ে ফেলেছি। নাও ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যে ডায়াগনোসিসটা এখানে কমপ্লিট নয়, তার কারণ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কি হয় তার সাথে পেশেন্টের আর কোনো অর্গানে এফেক্ট করলো কিনা সেটা দেখা খুব জরুরি। পেশেন্টের শক আসছে কিনা, কোনো অর্গান ড্যামেজ হচ্ছে কিনা। এখানে অর্গান ড্যামেজ ইন টার্মস অফ লিভার, ইন টার্মস অফ কিডনি, ইন টার্মস অফ ব্রেন। যদি পেশেন্টের এনকেফালোপ্যাথি হয়, যদি পেশেন্টের জিসিএস স্কোর লো হয়, যদি পেশেন্টের ইউরিয়া ক্রিয়াটিনিন রেঞ্জ হয়, ইউরিয়া ক্রিয়াটিনিন লেখো 1.5, urea is 86, urea is 86. So there is obvious acute kidney injury. So there is kidney injury. So it is somewhat complicated. Not only acute pancreatitis is there, but there is also renal failure, acute renal failure or acute kidney failure. তাহলে একটু কমপ্লিকেটেড হয়েছে। এবং এরপরে কি আমরা আর কোনো টেস্ট করব, আর কিছু টেস্ট করব, আর কিছু কেউ অ্যাডভাইস করতে চাও? ধরে নাও ডক্টর হয়ে গেছে, ইউ আর ডুইং ইউর ইন্টার্নশিপ, প্রথম পেশেন্ট এসছে, ফোনে পাচ্ছ না, হাউস স্টাফ দাদাকে পাচ্ছ না, আরমকে পাচ্ছ না, কনসালট্যান্টকে পাচ্ছ না, তাহলে তুমি কি আর কোনো টেস্ট ইনভেস্টিগেশন প্ল্যান করবে? হ্যাঁ বলো বলো, বুঝতে পারছেন, আরেকবার বলো। লিভার ফাংশন টেস্ট অলরেডি হয়ে গেছে তো, রুটিন ব্লাডে ওটা তো পাঠাচ্ছই, ওটা সব পেশেন্টেরই পাঠাই আমরা। তাহলে তো অলরেডি সেখানে তো এসটিএলটা আমরা দেখলাম, অলরেডি এসটিএল রিপোর্ট চলে এসেছে। আর কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করতে চাও? MRI is definitely a good option to see CT scan, to see pancreas আমরা ইউজুয়ালি CT scan করি, কিন্তু MRI is equally or even better. MRI abdomen is better than CT abdomen to assess disease of acute pancreatitis. এবার acute pancreatitis আমরা অ্যাকচুয়াল প্রপার টপিকে বা প্রপার পেশেন্ট এর ম্যানেজমেন্টের দিকে আমরা যাচ্ছি। এবার প্রথমে আমরা ভাবি যে এই পেশেন্টের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো কেন, হোয়াট আর দ্য পসিবল। তাহলে আমরা কমপ্লিকেশন গুলো দেখে নিয়েছি। তাহলে টোটাল যে আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস কমপ্লিট যেটা হলো, সো ইট ইজ এ কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস উইথ অ্যাকিউট কিডনি ইনসাল্ট অর ইনজুরি। এখন অবধি আমাদের ডায়াগনোসিস এটাই দাঁড়াচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা ডায়াগনোসিস বের করে ফেলেছি, এরপর আমরা প্ল্যান অফ ম্যানেজমেন্ট করবো, ঠিক আছে? কিভাবে পেশেন্টটাকে ম্যানেজ করবো। সবথেকে প্রথমে আমাদের একটা ইনভেস্টিগেশন প্ল্যান করা উচিত। প্রথমে আমরা কিন্তু সিটি স্ক্যানের দিকে লাফাই না, অ্যাটলিস্ট আমরা 48 আওয়ার্স গ্যাপ দিয়ে তারপরে সিটি স্ক্যান করি। তার দুটো কারণ আছে। একটা হলো যে যদি কোনো অবভিয়াস ইটিওলজি বা কারণ আমরা দেখতে চাই, প্রথম পেশেন্টটা অলরেডি সিক কন্ডিশনে এসছে, তাকে আমরা স্টেবল না করে পেশেন্টটাকে এমআরআই বা সিটি স্ক্যানের জন্য পাঠাবো না। আর অ্যাকচুয়াল অপটিমাম এফেক্টটা দেখার জন্য আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করে দেবো, তারপরেও যদি সেগুলো কারেক্ট না হয় সেগুলো তখন অ্যাকাউন্টে আসে। এই পেশেন্টের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, আমরা প্রথম 48 ঘন্টাতে ফ্লুইড দিলাম। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট কি হয়, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট যখন সিভিয়ার পেন হয় এবং তার সঙ্গে পেশেন্টের প্রচুর ফ্লুইড লস হয়, প্রচুর সিক্রিয়েশন হয়, প্যানক্রিয়াটিক সিক্রিয়েশন হয় এবং প্রচুর ফ্লুইড লস হয়। সেই কারণে আমাদের ফ্লুইডটা সাপ্লিমেন্ট করতে হয়। তো আমরা ফ্লুইড সাপ্লিমেন্ট করলাম। এবার এই পেশেন্টের যদি ডিহাইড্রেশন হয়, যেটা বলছিলে তুমি, তাহলে যদি আমরা ফ্লুইড সাপ্লিমেন্ট করে কিডনি ফাংশন টেস্টে ইমপ্রুভ করে যাই, তাহলে সেটা কিন্তু আর প্রগনোসিসকে খুব একটা এফেক্ট করবে না। সেই কারণে আমরা 48 ঘন্টাতে ইউজুয়ালি দেখি যে বাদবাকি আদার কোনো কমপ্লিকেশনস বা আরো কিছু হচ্ছে কিনা। একটা ইনিশিয়াল বেসলাইন টেস্ট করি, 48 ঘন্টা পর আরেকবার টেস্ট করি, তারপরে কম্পেয়ার করি। এটা একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়ার নাম কেউ জানো? রানসান্স ক্রাইটেরিয়া। এটা আমরা অনেক আগে ইউজ করতাম, এখন আমরা ইউজ করি অবশ্য। রানসান্স ক্রাইটেরিয়া, যেটা 48 ঘন্টায় করতে হয় এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন করতে হয়।
এবারে এই পেশেন্ট তাহলে একটা আমরা প্ল্যান আমরা মাথায় রাখবো, পেশেন্টের প্ল্যানে লিখে রাখবো যে সিইসিটি হোল অ্যাবডোমেন বা সিইএমআরআই। এমআরআই একটা সুবিধা আছে যে কি কারণে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে সেটা আমরা আন্দাজ করতে পারবো। আচ্ছা, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের কি কি রিস্ক ফ্যাক্টর বা কি কি পসিবল ইটিওলজি আছে কেউ বলতে পারবে? অলরেডি একটা আছে, আমরা লিখে দিয়েছি, অ্যালকোহলিজম। নাম্বার 1 অ্যালকোহলিজম। নাম্বার 2 family history of pancreatitis. Yes, there are some form of hereditary pancreatitis যেখানে acute cholecystitis হয়। কেউ কোনো জিনের নাম বলতে পারবে? someone interested in genetics, কোনো জিনের নাম বলতে পারবে? জিন, একটা জিন সবাই কিন্তু পড়েছে বায়োকেমিস্ট্রিতে, সিস্টিক ফাইব্রোসিস এই জিনটা ছিল CFTR জিন, রাইট? CFTR জিন, প্রেস জিন PRSS, প্রেস 1 জিন এন্ড SPINK1 SPINK SPINK1 জিন। এগুলো সব MCQ। তোমরা যারা নিট দেবে, হোপফুলি সবাই নিট দেবে, বুঝতে পারছো MBBS এর যা চারিদিকে খবর টবর পাচ্ছি, সবাই নিট দেবে হয়তো, বা কেউ IAS IPS এর দিকে যাবে। এনিওয়ে দ্যাট ইজ ফাইন। তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ একটা হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস, যদি পেশেন্টের অবভিয়াস ফ্যামিলি হিস্ট্রি থাকে যে প্রত্যেকটা জেনারেশনে অ্যাটলিস্ট একজন প্যানক্রিয়াটাইটিসে সাফার করে, তাহলে আমরা সেটা কনসিডার করব। আর কি হতে পারে? যদি পেশেন্ট ফ্যাটি হয়, যদি ওবেস হয়, যদি সিডেন্টারি লাইফস্টাইল থাকে, তাহলে আমি যেটা ইনডাইরেক্টলি বলতে চাইছি যে পেশেন্টের যদি গল ব্লাডারে স্টোন থাকে, পলিলিথিয়াসিস থাকে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, এই পেশেন্টের আল্ট্রাসাউন্ডে কি পাওয়া গেছে? স্টোন পাওয়া গেছে না স্লাজ পাওয়া গেছে? তো ইজ ইট ইম্পর্টেন্ট হিয়ার? ইজ ইট ইম্পর্টেন্ট? কে বলছে ইম্পর্টেন্ট, কে বলছে ইম্পর্টেন্ট নয়? স্টোন নেই, স্লাজ আছে, মাইক্রোরিলস আছে, তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট না কম ইম্পর্টেন্ট ইন দিস পেশেন্ট? হ্যাঁ বলো। হ্যাঁ, স্লাজ মানে গাদ যেটা বলি আমরা, ঠিক আছে, মানে ছোট ছোট পাথর যেগুলো একসঙ্গে মিশে আছে আর কি, সেটাকে আমরা স্লাজ বলছি, ঠিক আছে। তাহলে মাইক্রোলিথিয়াসিস হয়েছে বা স্লাজ পেয়েছি, সেই গল ব্লাডার স্লাজটা কি এই ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট এই পেশেন্টের ডিজিজ ইটিওলজির ক্ষেত্রে? ইট ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, রাদার ইট ইজ মোর ইম্পর্টেন্ট। যদি কোনো একটা পেশেন্টের আমরা আল্ট্রাসাউন্ড করলাম, তাতে আমরা দেখলাম এই সেম পেশেন্টের আল্ট্রাসাউন্ডে পুরো দেখা গেল যে তার স্টোনের সাইজ 9 মিলিমিটার এবং একটা সিঙ্গেল স্টোন যেটা হার্টম্যানস পাউচে লজ করে আছে, সেটা কিন্তু প্যানক্রিয়াটাইটিস করার জন্য অতটা রেসপন্সিবল নয়। কারণ কি? কেউ কারণটা বলতে পারবে? Anybody? Why? Smaller the stone, greater the chance of causing acute pancreatitis. Because যত বেশি ছোট হবে, পশ্চুরাল, আমি শুয়ে গেলাম, স্লাজগুলো নিচের দিকে গড়িয়ে পড়লো, আমি ওপর দিকে ডিগবাজি খেলাম, শীর্ষাসন করলাম, আলটিমেটলি এটা ট্রিকল ডাউন করলো CBD তে, কমন বাইল ডাক্টে সিস্টিক ডাক্ট হয়ে নিচের দিকে চলে আসলো, অ্যাম্পল অফ বেটার দিয়ে এই স্ট্রাকচারটা সব মনে আছে তো? So this is your cystic duct, sorry, common bile duct. This is your সবুজ রঙের একটা ছবি থাকতো, this is your gallbladder, right? এখানে কমন হেপাটিক ডাক্ট, সরি, দুটো বাইল ডাক্ট ভাগ হয়ে গেল, লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, এবং আলটিমেটলি এটা আসলো সব জায়গায় দেখো জাংশন, এখানে একটা জাংশন হলো, তারপর এখানে জাংশন হলো, এখানে আসলো, এইখানে এবার এটা একটা প্যানক্রিয়াটিক ডাক্ট, দিস ইজ মেন প্যানক্রিয়াটিক ডাক্ট, তার সাথে জয়েন করলো, দিয়ে এখানে একটা অ্যাম্পল অফ ভেটার থাকে, এই হলো ডিউডিনাম, সেকেন্ড পার্ট অফ ডিউডিনাম, এই সেকেন্ড পার্ট অফ, ভেরি গুড, সেকেন্ড পার্ট অফ ডিউডিনাম, বি স্পেসিফিক হোয়ারএভার ইট ইজ পসিবল। সেই ডিউডিনাম, সেকেন্ড পার্ট অফ ডিউডিনামে এটা ড্রেন করছে, দিস ইজ নোন অ্যাজ মেজর প্যাপিলা। এখানে একটা ছোট সরু একটা ছোট প্যাপিলার মতো থাকে, সেটাকে আমরা বলি মাইনর প্যাপিলা। অনেক কম পেশেন্ট, সে 15 to 20% নর্মাল সাবজেক্টরা মাইনর প্যাপিলা দিয়ে ড্রেন হয়। সো এই হলো মোটামুটি ড্রেনেজ। এবারেই ধরুন এই স্টোনটা স্লিপ করে গিয়ে এখান থেকে আসলো, এই দিক দিয়ে না আসে, যদি ভুল করে এই দিক দিয়ে চলে যায়, তাহলে it will irritate this region, it can cause inflammation, whenever it will cause inflammation, local inflammation, তখন কিন্তু আরো সিস্টেমিক হয়নি, পুরো এরিয়া ইনফর্ম হয়নি। ইনফ্লামেশন, যখন ইনফ্লামেশন হবে তখন কি হবে? এই জায়গাটা সোয়েলড আপ হয়ে যাবে, যখনই ফুলে যাবে তখন কি ডাক্তার দেখা যাবে না, তখনই কি হবে? এখানে এনজাইমগুলো জমা হতে থাকবে, যখনই এনজাইম জমা হতে থাকবে তখন কি হবে? যে এনজাইম লুমেনে অ্যাক্টিভেট করার কথা ছিল, সেই এনজাইম অ্যাক্টিভেট হয়ে যাবে কোথায়? ওখানেই লোকালি অ্যাক্টিভেট হয়ে যাবে। সেই এনজাইমগুলো কি? ডেঞ্জারাস এনজাইম। সেই এনজাইমগুলো কি করে? প্রোটিনকে ডাইজেস্ট করে। ওই জায়গাগুলো কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে যাকে ডাইজেস্ট করে, মানে ইট ইজ লাইক কি তুমি সালফিউরিক অ্যাসিড রাখছো একটা স্টিলের বটলে, সালফিউরিক অ্যাসিড
অ্যাক্টিভেটেড ফর্মে একটা স্টিলের বটলে রাখছো, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে লোহার রিঅ্যাকশন হয়ে যায়, লোহা গলে যাবে, তাহলে সেইটা স্টিলের বটলটাকে থাকবে না। ঠিক তেমনি এখানে তাহলে প্রোটিনগুলোকে ডাইজেস্ট করে দেবে and this will cause itis, inflammation, acute pancreatitis. এবার সবসময় যে পুরো একটা ফ্লোরিড নেক্রোসিস হবে সেটা নয়, ইনিশিয়ালি ইট উইল কজ ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা আমরা বলি প্যারেনকাইমাটাস অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত একটা হলো প্যারেনকাইমাটাস বা ইন্টারস্টিশিয়াল, যেখানে কোনো নেক্রোসিস নাই, ব্লাড ভেসেলস সবকিছু মেইনটেইন আছে, ঠিকঠাক আছে, জাস্ট একটা প্রদাহ হয়েছে, একটা ইনফ্লামেশন হয়েছে, তখন সেটাকে আমরা বলবো যে, এবং অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এবং ডেফিনেটলি তার প্রগনোসিস বেটার হবে। সেখানে বাদবাকি যে আমরা ফ্লুইড দিয়ে দিলাম, তারপর পেশেন্টের ইউরিয়া ক্রিয়াটিনিন রিজলভ হয়ে গেল, অ্যাকিউট কিডনি ইনজুরি রিজলভ হয়ে গেল, তার মানে পেশেন্টের আর ভবিষ্যতে আরো খারাপ ইমপ্লিকেশন থাকার কথা থাকবে না, প্রোভাইডেড আমরা গল ব্লাডারটা কেটে বাদ দিয়ে দিব, যাতে লিথিয়াসিস ফর্ম হওয়ার ভবিষ্যতে চান্স কমে যায়। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে যদি নেক্রোসিস থাকে তখন সেটাকে আমরা বলি অ্যাকিউট নেক্রোটিক কালেকশন বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস উইথ নেক্রোসিস, রাইট? আচ্ছা, এবারে ম্যানেজমেন্ট কিভাবে কি করব? সবথেকে প্রথমে যেটা আমরা বলেছি, ফ্লুইড দেব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ অ্যান্ড আনফরচুনেটলি দ্য মোস্ট নেগলেক্টেড স্টেপ অ্যাজ ওয়েল। আমরা সবকিছুই করি, সিটি স্ক্যান করি, ইনভেস্টিগেশনস করি, কিন্তু ফ্লুইড দিতে অ্যাডিকুয়েটলি হাইড্রেট করতে আমরা একটু পিছপা হই। তার কারণ কি, বেশি ফ্লুইড দিলে অনেক সময় পেশেন্টের হার্ট ফেলিয়ার হতে পারে, পেশেন্টের ওভারলোড হতে পারে, এবং সেক্ষেত্রে যদিও আমাদের সবসময় মনিটর করা উচিত, যখন কোনো পেশেন্টকে ফ্লুইড দিচ্ছে তখন মনিটর করা উচিত। এবারে এখানে আমি এই টপিকটা চুজ করেছি আর একটা কারণে, যে কতটা ডায়নামিক আমাদের মেডিকেল সায়েন্সটা। এখন তোমাদেরকে যেটা পড়াচ্ছি, তোমরা যখন প্র্যাকটিস করবে দেখা গেল যে 180 ডিগ্রি ডিফারেন্ট একটা ডিসিশন তোমরা নিচ্ছ, মানে জাস্ট উল্টোটা। একটা সময় হয়তো কোনো একটা ডিজিজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্টেরয়েড ইজ দ্য ড্রাগ অফ চয়েস, আফটার ফিউ ইয়ার্স, সে 10 ইয়ার্স, বলা হচ্ছে স্টেরয়েড ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্যাট ডিজিজ, রাইট? এক্সাম্পল হলো স্টিভেন জনসন সিনড্রোম। ঠিক আছে, যাই হোক, তো এরকম আরো বেশ কিছু অসুখ আছে যেখানে স্টেরয়েড আমরা ভাবতাম ড্রাগ অফ চয়েস, এখন সেটা আমরা কন্ট্রাইন্ডিকেশন করছি। ঠিক তেমনি এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আগে আমরা ভাবতাম যে অ্যাগ্রেসিভ ফ্লুইড দেব, যখনই পেশেন্ট আসবে ভরে ভরে ফ্লুইড দেব, কিন্তু এখন দেখা গেছে যে অ্যাগ্রেসিভের থেকে মডারেট ফ্লুইড রিপ্লেসমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট, নট অ্যাগ্রেসিভ। মডারেট বা মডারেটলি অ্যাগ্রেসিভ এই টার্মটা ইউজ করা হয়েছে। তাহলে আমরা মডারেটলি অ্যাগ্রেসিভ রিহাইড্রেশন করব। ঠিক আছে, তাহলে ম্যানেজমেন্টের নাম্বার 1 পয়েন্ট উইল বি মডারেটলি অ্যাগ্রেসিভ রিহাইড্রেশন। নাম্বার 2 কি করবে? অ্যান্টিবায়োটিক দেব না। পেশেন্টের ফিভার আছে, পেশেন্টের টিএলসি এলিভেটেড আছে, বাট অল ইজ ডিউ টু জাস্ট ইনফ্লামেশন, দেয়ার ইজ নো সোর্স অফ ইনফেকশন। ঠিক আছে, আমরা অপারেশন করিনি, পেশেন্টকে কোলাঞ্জাইটিস হয়নি। কোলাঞ্জাইটিস কাকে বলে? যদি এই এরিয়াটার, এই বিলিয়ারি ট্রিয়ের যদি ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে আমরা কোলাঞ্জাইটিস বলি। যদি এইটার সাথে সাথে এখানে ইনফ্লামেশনটা ছড়িয়ে যায় তখন সেটাকে আমরা অ্যান্টিবায়োটিক দেবো। এবং সেটা একটা টিপিক্যাল ট্রায়াড আছে। কোলাঞ্জাইটিসের ট্রায়াডের নাম কি? 4 পার্টস ট্রায়াড। ইন্টারমিটেন্ট ফিভার হবে, জন্ডিস হবে, হ্যাঁ হবে, তা না হবে, যাই হোক। তো যদি কোলাঞ্জাইটিস অ্যাসোসিয়েটেড নেই, জাস্ট সিম্পল একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং সে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস, যদি নেক্রোসিস থাকতো তাহলে অনেক সময় আল্ট্রাসাউন্ড আমরা বুঝতে পারি, সেটাও আমরা দেখিনি। তো সেক্ষেত্রে অ্যাজিউম দ্যাট ইট ইজ এ কেস অফ সিম্পল অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস, এবং সেক্ষেত্রে আমরা ফ্লুইড দিয়েছি এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার সেরকম কোনো রোল নেই। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো পেশেন্টকে মানে পেন রিলিভ করা। পেশেন্ট যত বেশি পেন থাকবে তত বেশি পেশেন্ট ডিস্ট্রেসে থাকবে, এবং এই পেনটা হবে সিভিয়ার। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস as well as be it acute be it chronic, দুটোরই পেন হয় প্রচন্ড সিভিয়ার, কারণ এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এর আশপাশে প্রচুর নার্ভ থাকে, সিলিয়া গ্যাংলিয়ন থাকে, সব মিলিয়ে প্রচন্ড ব্যথা হয়, অসহ্য ব্যথা হয়, পেশেন্ট ছটফট করে বিছানায়, তোমার নিজেরই দেখে কষ্ট হবে। তোমার যদি কাছাকাছি বেড থাকে, তোমার টেবিলের সামনে যদি পেশেন্ট থাকে, ইউ ক্যান নট টলারেট, এতই বেশি পেন হয়। তো সেক্ষেত্রে তোমাকে পেশেন্টকে অ্যানালজেসিক্স দিতে হবে। মোস্টলি আমরা ওপিওয়েড অ্যানালজেসিক্স দিই, এনসেড দিতে পারি ইনিশিয়াল স্টেজে, যদি যাতে রেসপন্স না হয় তাহলে আমরা ওপিওয়েড অ্যানালজেসিক্স দেব। কি দিই? এক্সাম্পল কি? মরফিন দিই, তবে মরফিনের থেকে আরো বেটার, মরফিনের অ্যাডিকশন প্রপেনসিটি আছে, ট্রামাডল, ভেরি গুড, ট্রামাডল, টাপেন্টাডল,
এই সমস্ত মেডিকেশন যেগুলো নতুন এসছে আমরা মোস্ট কমনলি এখন ট্রামাডল ইউজ করি, তাহলে ইট ইজ ভেরি গুড চয়েস, ট্রামাডল দেবো। অ্যান্টিমেটিক দেবো, পেশেন্ট এমএসিস হচ্ছে তাহলে অ্যান্টিমেটিক দেবো, ঠিক আছে। প্যান্টোপ্রাজল ইজ নট অলওয়েজ ইন্ডিকেটেড, কিন্তু আমরা দিতে পারি অ্যান্টিসেক্রেটারি হিসাবে দিতে পারি, ঠিক আছে, প্যান্টোপ্রাজল দেবো। আর কি দেবো, আর কি দেবো বলো? খাবার দাবারের ব্যাপারে কিছু অ্যাডভাইস দেবো? নিউট্রিশন পেশেন্টকে খেতে বলবো না পেশেন্টকে বলবো যে এখন একটু কম খাও বা খেও না? কি 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 বলো বলো। Whether first question is whether we have to allow the food or not allow. আমরা নীল পার মাউথ রাখি। এবার এখানেও একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস আছে তোমাদের জন্য। আগে আমরা ভাবতাম যে নীল পার মাউথ আমরা অনেক দিন রেখে দেবো, 48 ঘন্টা মিনিমাম রাখবো, তারপরে দেখবো পেশেন্ট টলারেট করছে কিনা, পেশেন্টের ব্যথা হচ্ছে কিনা, এই সমস্ত আনাতনে একটা আমাদের মধ্যে একটা ইয়ে ছিল, ইনার্সিয়া ছিল ওরাল এন্টারিয়াল ফিডিং স্টার্ট করতে। এখন বলা হচ্ছে যে না, গাট রেস্টিং ইজ নট অ্যাডভাইসড, গাট থার্স্টিং ইজ অ্যাডভাইসড। মানে আমাদের যে যত বেশি, নট অনলি ইন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাজ এ হোল তোমরা এটা একটা ধারণা নিতে পারো যে ইন মোস্ট অফ দ্য কেসেস, ইভেন ইন পোস্ট অপারেটিভ কেসেস, ইন ইরিটেবল বাউল সিনড্রোম, সরি ইন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যে কোনো নারীর অসুখে আমরা এন্টেরাল ফিডিং অলওয়েজ এনকারেজ করি। যতক্ষণ নিতান্ত পেশেন্ট নিতে পারছে না, পেশেন্ট এমএসিস করছে, পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হচ্ছে, ওই সময় কার খেতে ইচ্ছে হবে? ডেফিনেটলি ইচ্ছে হবে না। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে অলওয়েজ স্টার্ট আর্লি এন্টেরাল ফিডিং, and in most of the cases try to start it within 24 hours if there is no paralytic ileus. What is paralytic ileus? আইলিয়াম গুলো প্যারালাইজড হয়ে গেছে, as simple as it. যেখানে আইলিয়াম প্যারালাইজড হয়ে গেছে সেখানে ফুড দিবে না, এটা 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 কোনো আলাদা করে বলা দরকারই নাই। যদি আইলিয়ামই প্যারালাইটিক থাকে তাহলে তুমি ফুড দিয়ে তো সেটা উপরের দিকে সামনের দিকে যাবে না, তাহলে ডেফিনেটলি ওইগুলো ব্যতি রেখে যদি একটা সিম্পল অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আসে, তাকে আমরা যতক্ষণ পর্যন্ত পেন থাকবে এবং এমএসিস থাকবে ততক্ষণ অবধি রেস্ট্রিক্ট করবো যে বাবা এখন খেও না, এরপরে যখনই সেগুলো ইমপ্রুভ করে যাবে তখন আমরা তাকে খাবার অ্যালাউ করে দেবো উইদিন 24 আওয়ার্স। এটা দুটো ইম্পর্টেন্ট প্র্যাকটিস চেঞ্জিং গাইডলাইন বলা হয় এগুলোকে, ঠিক আছে, এগুলো গাইডলাইনের রিকমেন্ডেশনস। এরপরে কি করবো? এনিথিং এলস? পেশেন্টটাকে ডেফিনেটলি মনিটর করবো, পেশেন্টের ভাইটালস দেখবো। দেখো ব্যাপারটা হলো গিয়ে ফর ইনিশিয়াল ফিউ ডেজ আমরা বলি লো ফ্যাট ডায়েট দিতে বা সলিড সেমি সলিড এরকম ট্রানজিশন দিতে, বাট এখন যেটা আমরা গোটা বিশ্বের লোকজন ডক্টরস যারা গাইডলাইন ফর্ম করছেন তারা যেটা বলছেন যে ইউ ক্যান স্ট্রেট ফরওয়ার্ড স্টার্ট সলিড ডায়েট, নর্মাল ডায়েট, জাস্ট নর্মাল, তুমি যেটা প্রতিদিন খাচ্ছ আমি যেটা প্রতিদিন খাচ্ছি সেটাই আমরা দেবো। ইন কেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় সেখানে একটা লো ফ্যাট ডায়েটের রোল আছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে একটা লো ফ্যাট ডায়েটের রোল আছে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা পরে আসছি। আচ্ছা, তো অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়ে গেল, পেশেন্টের কোনো নেক্রোসিস হলো না, তোমাদের মনে রাখতে হবে যে পেশেন্টের নেক্রোসিস হতেও পারে যদি আমরা অ্যাডিকুয়েটলি রিহাইড্রেট না করি, নাম্বার 1। নাম্বার 2, যদি এই পেশেন্টের আগে কখনো প্যানক্রিয়াটাইটিস বারবার হয়ে থাকে তাহলে নেক্রোসিস, বিশেষ করে নেক্রোটিভ প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকে তাহলে নেক্রোসিস হওয়ার চান্স আছে এইবারেও। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? অ্যাট 48 আওয়ার্স আমরা একটা সিটি স্ক্যান করবো, সিটি স্ক্যানে দেখবো যদি নেক্রোসিস থাকে তাহলে নেক্রোসিস ভালো, যদি না থাকে তাহলে আরো ভালো, ঠিক আছে। যদি নেক্রোসিস থাকে তখন স্ট্রেট ফরওয়ার্ডকে আমরা অপারেশন করতে চলে যাবো, পেশেন্টকে বলে দেবে যে যাও সার্জারি ডিপার্টমেন্টে যাও। নো, আমরা দেখবো যতটা কনজারভেটিভলি ম্যানেজ করা যায় বিয়ন্ড সার্টেন স্টেজ, তখন যদি ম্যানেজ না করা যায় তখন আমরা সার্জারি হয়তো করতে বলতে পারি, ঠিক আছে। তো মোটামোটা এরকম মানে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ইনিশিয়াল ম্যানেজমেন্ট ধরে ফেলি। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস মানেই যে পেশেন্টের সেটা পরবর্তীতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যাবে। অ্যাকুট লিভার, অ্যাকুট হেপাটাইটিস বি এর মতো সেটা ক্রনিক হেপাটাইটিস বি হয়ে যাচ্ছিল, এখানে সেই রকম কোনো রুল নেই। কোনো পেশেন্টের অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলো, হ্যাঁ যদি বারবার প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে সেখান থেকে হয়তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা চান্স আছে, কিন্তু অ্যাজ এ হোল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এ ডিফারেন্ট এন্টিটি, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ইজ এ ডিফারেন্ট এন্টিটি। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যতটাই আলাদা, মানে ইট ইজ টোটালি হেটেরোজেনাস গ্রুপ। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অনেক খারাপ, পেশেন্টকে অ্যাকিউটলি ম্যানেজ করতে হয়, পেশেন্টের সিকুয়ালি সেরকম কিছু থাকে না। ইন কন্ট্রাস্ট টু দ্যাট ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অনেক বেশি সিকুয়ালি থাকে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ইউজুয়ালি কি হয়, প্যানক্রিয়াসটা ছোট হয়ে যায়, তো এই পেশেন্টকে আমরা আফটার 6 উইকস বা কিছুদিন পরে হয়তো ফলো আপ করতে পারি,
যে আপনার আবার কখনো পেন হচ্ছে কিনা। যদি রিকারেন্ট পেন হয় তাহলে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও হচ্ছে কিনা সেটা আমরা দেখে নিতে পারি। সিটি স্ক্যানে আমরা দেখে নিতে পারি যে প্যানক্রিয়াসের সাইজ এবং ঠিক আছে কিনা, সেখানে কোনো স্টোন আছে কিনা। অনেক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইউজুয়ালি এই সমস্ত লোকেশনগুলোতে স্টোন ফর্ম করে, ডাক্টাল বা মেন প্যানক্রিয়াটিক ডাক্টাল বা সাইড যে ব্রাঞ্চগুলো সেই ডাক্টের চারপাশে স্টোন ফর্ম করে, লিথিয়াসিস হয়, প্যানক্রিয়াটোলিথ বলে, বড় 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 স্টোন হয়। সিটি স্ক্যান দেখলে তোমরাও ধরে ফেলতে পারবে, এক নজরে দেখে যাবে যে প্যানক্রিয়াসে স্টোন ফর্ম করেছে। তো সেই সমস্ত ফিচার্স আমরা এখানে পাইনি, যদি পাই তাহলে আমরা সেটা তো লেভেল করেই দেবো যে ইট ইজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ব্যাকগ্রাউন্ডে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কি কমপ্লিকেশনস হতে পারে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সেরকম কোনো কমপ্লিকেশন নেই। কি কমপ্লিকেশন? দুটো হয়। যদি অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস হয় সেক্ষেত্রে যে হিউজ সিক্রেশনটা পেটে চলে এসেছিল সেই সিক্রেশনের চারপাশে একটা ক্যাপসুল তৈরি হয়, সিউডো ক্যাপসুল বলি সেটাকে, সেটার আমরা নাম দিয়েছি সিউডোসিস্ট। সেটা একটা হতে পারে, সিগনিফিকেন্ট চান্স হয় 10 to 20% ক্ষেত্রে হয়তো এটা সিউডোসিস্ট ফর্ম করে, সেটা সার্জাইক্যালি ড্রেন করতে হতে পারে। যদি নেক্রোসিস হয় তাহলে ওয়ার্ল্ড অফ নেক্রোসিস বলে একটা জিনিস হয়, সেই নেক্রোসিসটার চারপাশে একটা দেওয়াল তৈরি হয়ে যায়। এগুলো কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পার্ট না, এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসেরই ক্রনিক সিকুয়েল বলতে পারো। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ টোটালি ডিফারেন্ট থিং। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্রনিক সিকুয়েল, সেটা আফটার 4 উইকস বা আফটার 6 উইকস আমরা ইভালুয়েট করে দেখতে পারি যে সেরকম কোনো সিস্টিক কালেকশনস তৈরি হচ্ছে কিনা, সেই মতো আমরা ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারি। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা হলো এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি হতে পারে, একটা হলো এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি হতে পারে। এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সিতে কি হবে? হজম হবে না। কোন জাতীয় ফুড সবথেকে বেশি অ্যাফেক্টেড হবে? অ্যামাইলেট সালাইভারে অলরেডি তৈরি করে নিচ্ছে, তাহলে কার্বোহাইড্রেট নো প্রবলেম, কার্বোহাইড্রেট ঠিক হয়ে যাবে। প্রোটিন বাদ বাকি সমস্ত জায়গাতে প্যানক্রিয়াটিক এনজাইম যদি নাও থাকে তাও আমাদের ইন্টেস্টাইনাল যে এনজাইমসগুলো আছে সেটা প্রোটিন ডাইজেস্ট করতে মোর দ্যান এনাফ, প্লাস আমাদের পেপসিন তো আছে। যেটা সবথেকে বেশি অ্যাফেক্টেড হয় ফ্যাট, সেই ফ্যাটটা তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ইনডাইজেশন হবে, পেশেন্টের স্টিয়াটোরিয়া হবে, সেক্ষেত্রে আমাদের ফ্যাটি ডায়েটকে রেস্ট্রিক্ট করতে হতে পারে, বা ফ্যাটি ডায়েট রেস্ট্রিক্ট না করে এখন যেটা আমরা আরো বেশি এগোচ্ছি সেই দিকে যে ফ্যাটের কোনো রেস্ট্রিকশন করবো না, কারণ আমাদের ফ্যাটও তো শরীরে দরকার, এবং ফ্যাটের সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো সেগুলোও দরকার, তাহলে সেগুলো তো আমাদের নিতে হবে। কারণ আমরা যদি ক্রনিক্যালি একটা পেশেন্টকে ফ্যাট রেস্ট্রিক্ট করে দিই তাহলে তার ভিটামিনগুলোর অভাব হবে এবং সেই অভাবগুলোতেই পেশেন্ট মারা যেতে পারে, এতটাই খারাপ। ফ্যাট সলিউবল ভিটামিন কি আছে? এডিএকে, খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন, বুঝতেই পারছো। তাহলে সেগুলো যদি না থাকে তাহলে আমরা ফ্যাট সাপ্লিমেন্ট যেমন চলছে চলুক, কিন্তু তার সাথে ফ্যাটটা যাতে হজম হয় তাহলে আমরা বাইরে থেকে দিতে পারি কি এনজাইম সাপ্লিমেন্ট দিয়ে দাও। লাইপেজ কি? অ্যামাইলেজ লাইপেজ, তাহলে বাইরে থেকে অ্যামাইলেজ লাইপেজ দিয়ে দাও, সরি লাইপেজ দিয়ে দাও, প্যানক্রিয়াটিক লাইপেজ সেটার সাপ্লিমেন্ট দিয়ে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লাইপেজ দিলে দুটোই কাজ করে, একটা হজমে সাহায্য করে, আর একটা কাজ আছে ব্যথা যেটা হয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে সেই ব্যথাটা কমাতেও এই এনজাইমটা সাহায্য করে, সেই কারণে আমরা এনজাইম সাপ্লিমেন্ট দিতে পারি। আর একটা কি হয়? এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি হয়। এই এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি হলে কি হবে? ইনসুলিন ডেফিসিয়েন্সি হবে। তাহলে কি হবে? সেই অসুখটার নাম কি বলবো আমরা? ডায়াবেটিস। Which type diabetes? Is it type 1 or type 2? এই টাইপ 1 আর টাইপ 2 এর বাইরে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন অনেক ধরনের টাইপ আছে, টাইপ 1 আছে, টাইপ 1.5 আছে, তার আন্ডারে দুটো আছে, তারপরে টাইপ 2 আছে, তারপরে টাইপ 3 আছে, 3A 3B 3C আছে, টাইপ 4 আছে, এতগুলো স্পেকট্রাম এসছে। প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সেকেন্ডারি যে ডায়াবেটিসটা হয় সেটাকে আমরা বলি টাইপ 3C ডায়াবেটিস। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, আমি সেই কারণে মেনশন করছি। টাইপ 3C ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস কিসের জন্য? ডিউ টু অটোইমিউন ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক সেলস, বিটা সেলস। টাইপ 1 খতম, আর কোনো কাজ নাই তার, আর কোনো ডেফিনেশন নাই, সিঙ্গেল ডেফিনেশন, ট্রিটমেন্ট লাইফ লং ইনসুলিন সাপ্লিমেন্ট। টাইপ 2 ডিউ টু পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্স, ট্রিটমেন্ট oral hypoglycemic agent initially for say 5 years 10 years 30 years, after that beyond certain level আমাদের তখন ইনসুলিন দিতে হতে পারে। টাইপ 3CA আমরা প্রথমত oral hypoglycemic agent দিয়ে চেষ্টা করতে পারি, সিক্রেটোকক দিয়ে চেষ্টা করতে পারি, কারণ আমাদের উম্মিদ থাকে, আশা থাকে যে হয়তো কিছু কিছু প্যানক্রিয়াটিক বিটা সেল তখনও এফেক্টিভ আছে, তো সেগুলোকে আমরা চাবুক দিয়ে বেশি বেশি সিক্রেট করানোর চেষ্টা করি। সিক্রেটোকক দিয়ে, সিক্রেটোকক কি মেটফরমিন, সালফোনিলুরিয়া এইগুলো, সেটা দিয়ে চেষ্টা করি। যদি ইনকেস না হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় না আফটার সার্টেন এজ, তখন আমরা কি দিই? ইনসুলিন দিই। ইট ইজ মোর লাইকলি ম্যানেজড অ্যাজ টাইপ 1, বাট আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ইউজ করতে পারি। এইগুলো মোটামুটি আমাদের অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের আজকের কেস ডিসকাশন। পরবর্তীকালে যদি কখনো সময় পাই আর একটা কেস আমরা আলোচনা করবো, যেটা আজকাল হলো না। ঠিক আছে।